সোলারডোম মিউজিয়ামের ওখান থেকে বেরিয়ে প্রায় 4-5 মিনিট চলার পরে কিন্তু চলে আসে এই জায়গাটি। আর এই যে আপনারা বাউন্ডারি ওয়ালের উপর এত সুন্দর পশু পাখিদের এই মুরাল পেন্টিংগুলো দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মিনি জুয়েরই বাউন্ডারি ওয়াল। আর এই মিনি জু কিন্তু এখানে হরিণালয় নামেই বেশি প্রসিদ্ধ। আমি যেদিন সোলারডোম মিউজিয়ামের ওখানে গেছিলাম সেদিন কিন্তু আমি এখানে আসতে পারিনি, কারণ আমার ওখানে লেট হয়ে গেছে। তাই অন্যদিন সকাল সকাল বেরিয়ে রাম মন্দিরে ওখানে দর্শন করে সকাল 10টা 10:30 আমি পৌঁছে গেছিলাম মিনি জুয়ের এখানে। আর এত সকাল সকাল পৌঁছে গেছিলাম ওখানে, তাই জন্য এই জায়গাটা এতটা খালি খালি দেখতে লাগছিল। আর এটা হলো ওখানকার টিকিট কাউন্টার। আর এই জায়গাটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর ওটা বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। আর এইদিকেও একটা টিকিট কাউন্টার রয়েছে দেখে আমার মনে হচ্ছিল। আর যে ওটা অপারেটিভ না নন অপারেটিভ সেটা আমি ঠিক জানি না, আমার মনে হয় পিক সিজনে হয়তো ওটা খুলে দেয়, নট শিওর। এখানকার টিকিট প্রাইস হলো পার হেড 50 টাকা, আর 5 বছরের নিচের বাচ্চাদের জন্য এখানকার টিকিট প্রাইস হলো মাত্র 20 টাকা। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জুয়ের ভেতরে পলিথিন ব্যাগ নিয়ে যাওয়া কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এরপর ওখান থেকে টিকিট কেটে আমি একদম ঢুকে যাই মেন গেটের ভেতর দিকে। আর ওখানে বাঁদিকে একটা ছোট্ট কাউন্টার মতো করা আছে, ওখানে কিন্তু একজন সিকিউরিটি পার্সোনালকে আপনারা দেখতে পেয়ে যাবেন। তাকে নিজের টিকিট দেখিয়ে চেক করিয়ে তারপরেই কিন্তু পারমিশন পাওয়া যাবে ভেতরে যাওয়ার। আমিও তাই করি, ওই ভদ্রলোককে আমার টিকিট দেখাই, চেক করে তারপর আস্তে আস্তে যেতে থাকি কিন্তু ভেতরের দিকে। আর এই জায়গাটিও দেখুন কি সুন্দর করে সাজানো, একটি গার্ডেনের মতো করা, ছোট ছোট অসংখ্য ফুলের টব দিয়ে এখানে ঘেরা রয়েছে। আর তার মাঝখান দিয়ে লম্বা লম্বা নারকেল গাছ উঠে যাচ্ছে। পুরো জায়গাটা কিন্তু এর জন্য দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বার্ডস আর এভিয়ারি সেকশনও কিন্তু এইখান থেকেই শুরু হয়। আর ওখান থেকে হাঁটতে হাঁটতে 1-2 মিনিট পর আমি গিয়ে পৌঁছে যাই আমার ওদিনকের প্রথম অ্যাট্রাকশন। মানে প্রথম আমি ওই দিন যে জায়গায় গিয়ে পৌঁছেছিলাম সেটা ছিল এই ম্যাকাওয়ের কেজের ওখানে, বার্ডস আর এভিয়ারি সেকশনের। আর এখানে কিন্তু অনেকগুলো গ্লাস দিয়ে কেজ মতো বানানো রয়েছে, আর সেখানেই কিন্তু ম্যাকাওগুলিকে রাখা আছে। আর আমি প্রথম সেদিন যে কেজটার সামনে চলে গেছিলাম তার মধ্যে রাখা ছিল ব্লু আর ইয়েলো কালারের ম্যাকাও। আর সবচেয়ে ভালো জিনিস ছিল এখানে সামনে বোর্ডে এদের সম্পর্কে পুরো ডিটেলস লেখা ছিল, বাংলাতেও লেখা ছিল, পাশে ইংলিশেও লেখা ছিল। আর পাশের কেজটাতে এখানে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও বা গ্রিন উইং ম্যাকাও কিন্তু এখানে রাখা ছিল। কিন্তু কাচের কেজ হওয়ার জন্য খুব প্রবলেম হচ্ছিল ওখানে, যখন রোদ বেশি পড়ছে তখন কিছু কিছু জায়গা ব্ল্যাঙ্ক বা ব্লাড টাইপের হয়ে যাচ্ছিল, দেখা যাচ্ছিল না ভালো করে। আর ঠিক এর উল্টো দিকের খাঁচাতে ওখানে লরি নামের একটি পাখি রাখা ছিল। নামটি শুনে তো আমি ভাবি খুবই বড় ধরনের পাখি হবে, একটি পাখির নাম লরি, কিন্তু ওখানে গিয়ে দেখি ব্যাপারটা পুরো উল্টো, পাখিটি খুবই ছোট ছিল। এরপর আবার এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই সুন্দর গার্ডেনের পাশ থেকে চলতে চলতে আমি গিয়ে পৌঁছে যাই আরেকটি গ্লাস কেজের সামনে। আর সেখানে আমি সামনে দেখতে পাই অসংখ্য ম্যাকাও একসাথে একদম পিকচার পারফেক্ট পজিশনে বসেছিল। দেখুন এদের পোজগুলো কি সুন্দর লাগছিল একসাথে দেখতে এগুলোকে। এদেরকে দেখার পর আবার হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি পৌঁছে যাই আরেকটি জায়গায় গিয়ে, সেখানে আমি দেখতে পাই স্কারলেট ম্যাকাও। এটি ম্যাকাওর একটি অন্য ধরনের প্রজাতি, কিন্তু অন্য ধরনের প্রজাতি হলো আমার কিন্তু সব ম্যাকাওগুলোকে একই রকম লাগছিল দেখতে। আর যারা জানেন যে এদের মধ্যে ডিফারেন্সটা কি আছে তারা পারলে একবার কমেন্ট বক্সে সেটা আমাকে একটু জানিয়ে দিন। দেখতে এগুলিও কিন্তু খুব সুন্দর ছিল। আর এর একটু পাশেই জাস্ট আমি ওখানে দেখতে পাই ব্ল্যাক কাকাটু, বা আমরা বাংলায় কাকাতুয়া বলি, সেই একটি পাখিকে। কিন্তু ওটা দেখে তো কোনোভাবেই কাকাতুয়া মনে হচ্ছিল না, এত কালো ছিল দেখতে। দেখে তো ওটাকে কালো কাক বা কালো কোকিলের মতো লাগছিল, দেখুন এতটা কালো ছিল ওটা দেখতে। আর আমি তো ফার্স্টেই বলেছি এখানে এরকম অসংখ্য সুন্দর গার্ডেন বা বাগিচার মতো করা আছে ফুল দিয়ে, যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর খুবই অ্যাট্রাকটিভ। আর ঠিক এর উল্টো দিকে ওখানে একটি কেজ মতো করা ছিল, যেখানে কিন্তু একটি ছোট্ট জলাশয় টাইপের করা ছিল। সেখানে প্রচুর ওখানে রাজহাঁস ছিল, আর সারস পাখিও কিন্তু ওখানে দেখা যাচ্ছিল। আর এরা সব মিলে এখানে চ্যাঁ 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 এরকম আওয়াজ করে তো মাথাই খারাপ করে দিচ্ছিল। আর এই রাজহাঁসগুলো এখানে বেশিক্ষণ না থেকে এই ছোট ঘর মতো করা আছে ওর মধ্যেই ঢুকে যাচ্ছিল। এইসব পাখিগুলিকে দেখা হয়ে গেলে ওখান থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমি গিয়ে পৌঁছে যাই এই কেজের ঠিক পেছন দিকে। আর ওখানে গিয়ে আমি দেখতে পাই সাদা কাকাতুয়া বা আমব্রেলা কাকাতুয়া যেগুলিকে বলা হয়ে থাকে। আর এদের মাথার উপর ছাতার মাথার অংশটার মতো এরকম একটা ডিজাইন করা থাকে, সেই জন্য এগুলিকে আমব্রেলা কাকাতুয়া বলা হয়। এরপর আমি এদের একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি যাতে এরা আমার দিকে একটু তাকিয়ে কোনো রকম রিয়াকশন দেয়, কিন্তু এরা তেমন কিছুই করছিল না, খালি এরকম আমার দিকে শুধু তাকিয়েই ছিল, ব্যাস আর কিছুই না। আর ঠিক এর পাশের কেজি আমি ওখানে দেখতে পাই কিন্তু আফ্রিকান গ্রে প্যারট বা পায়রা। আমরা এখানে যে সকল পায়রা সবসময় দেখতে পাই তার থেকে কিন্তু এগুলি অনেকটাই আলাদা ধরনের। আর আমিও ওখানে এদেরও একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি যাতে এরা আমার দিকে তাকিয়ে কোনো রিয়াকশান দেয় বা কিছু করে, কিন্তু না, এরাও তাই করে, শুধু চেয়েই থেকে যায়, কোনো কিছুই করে না। আর এই পায়রাদের খাঁচার ঠিক উল্টো দিকে এখানে মাঠের মধ্যে একটি বিরাট বড় খাঁচা মতো বানানো আছে, আর যার মধ্যে রয়েছে দুটি বিরাট বিরাট আকারের জিরাফ।
আর এই জিরাফগুলিকে দেখে তো আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে এগুলি আসল না নকল। সামনেরটা একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল, পিছনেরটা তবু আস্তে আস্তে চলাচল করছিল, তখন দেখে বুঝতে পারছিলাম হ্যাঁ এগুলি আসলই। কিন্তু এই সামনের দিকেরটা তো একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাচ্ছিল, আবার মাঝে সাঝে হালকা নড়াচড়া করছিল, কিন্তু খুব বেশি নড়াচড়া এগুলি করছিল না। কেউ দেখে অত সহজে এগুলিকে বুঝতেই পারবে না যে এগুলি আসল না নকল। পিছনেরটা একটু একটু যখন মুভমেন্ট করে আমি তখন ভাবি যে এটা সামনের দিকে আসবে, কিন্তু না, সামনের দিকে আসে না। আর পাশেরটাও একটু মুভমেন্ট করে সামনের দিকেরটা, তো আমি ভাবি যে এটাও হয়তো সামনের দিকে আসতে পারে, কিন্তু না, কেউই আসেনি, দুজনেই দাঁড়িয়েছিল পেছনে। পিছনের দিকেটা আবার একটুখানি মুভমেন্ট করে সামনের দিকে এগিয়ে আসলে আমি একটু খুশি হই যে হ্যাঁ এবার ভালো করে এটার কিন্তু ভিডিও করা যাবে, কিন্তু না, এটা সামনে আস্তে আস্তে এর মাথায় যে কী জাগে, এটা আবার রিটার্ন করে ওদের ওখানে একটা শেল্টার মতো করা ছিল, আস্তে আস্তে হেঁটে হেঁটে ওটা ওদিকেই চলে গেছিলো একদম। তাই আমি ঠিক উল্টো দিকে একটি পাখিদের খাঁচা রয়েছে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই আর সেগুলোকে দেখতে থাকি। কিন্তু হ্যাঁ, পাখিদের খাঁচার সামনে দাঁড়ালে কিন্তু এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে যে এরা কিন্তু পায়খানা আপনার আমার একদম গায়ে বা মাথার উপর দেখে টিপ করে করে, তাই জন্য যে কোনো পাখিদের খাঁচার সামনে দাঁড়ালে কিন্তু একটু দূরে দাঁড়িয়ে ভালো করে সেখান থেকেই দেখাটা শ্রেয়, আমার তো তাই মনে হয়। যাই হোক, জিরাফগুলো তো আস্তে আস্তে যেতে যেতে নিজেদের ওই শেল্টারের মধ্যে গিয়ে ঢুকে যায়, তাই আমারও ওখানে কিছু করার ছিল না। তাই জন্য আমি এই যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে থাকি পেছনের দিকে। আর যেতে যেতে রাস্তায় এখানে এরকম সুন্দর টাইপের কিছু বাগান মতো বানানো রয়েছে, আর সেগুলিকে দেখে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমি পিছনের দিকে যেতে থাকি। আর এই যে ব্যারিকেড করা এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু জু এর এরিয়ার সাথে ইনক্লুড করা হচ্ছে, মানে জুকে এক্সটেন্ড করা হচ্ছিল। আর এখানে কিন্তু কাজ বাজ চলছিল, তাই জন্য কাউকে ওখানে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছিল না। তাই আমি আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে পৌঁছে যাই এই গেটের মতো যে এরিয়াটা বানানো আছে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। কেউ যদি এখানে আসেন আর রিলস টিলস বানাতে চান তাহলে কিন্তু এই জায়গাটা আমার মতে বেস্ট অপশন রিলস টিলস বানানোর জন্য। এই জায়গাটা কিন্তু আপনার রিলসের জন্য একবার সিলেক্ট করতেই পারেন। আর এই এরিয়াটা ঠিক পাশেই এখানে একটা চিলড্রেন্স পার্কের মতো বানানো রয়েছে, সেইটা সম্পর্কে একটু পরেই কথা বলছি। আর তার ঠিক ডান দিকে এইখানে আরেকটা কেজের মতো করা রয়েছে, আর তার উপরে একটি বোর্ডের উপর লেখা আছে ডু নট ফিড দ্য অ্যানিমালস। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ, এটা সম্পর্কে একটু পরে আবার আলোচনা করে নেব। আর এর ঠিক উল্টো দিকে এখানে একটি শেড মতো করা রয়েছে, আর তার ঠিক পিছন দিকে একটি ছোট পুকুর বা ডোবার মতো করা রয়েছে। আমি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছে যাই ওই জায়গাটিতে, আর চিন্তা করছিলাম যে কোনোভাবে যদি কোনো হিপ্পো বা কিছু দেখা যায় তাহলে তো খুব ভালো হতো। কিন্তু সেদিন আমি খুব সকালের দিকেই পৌঁছেছিলাম, আর তার মধ্যে রোদও বেরিয়েছিল, তাই জন্য আমি কিন্তু হিপ্পো ওখানে দেখতে পাইনি। তবু আমি ওখানে গার্ডদের জিজ্ঞেস করি হিপ্পো টিপ্পো দেখার কোনো চান্সেস আছে? তোরা বলে না, এখন কোনো চান্সেস নেই, পরে একটু ছাওয়া ঠাওয়া পড়লে তাহলে চান্স হলেও হতে পারে। এরই পাশে আরেকটি শেড করা ছিল, আর তার পেছনে একটি ছোট পুকুর বা ডোবা মতো করা ছিল, সেখানেও কিন্তু অসংখ্য ছোট ছোট কুমির আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু দেখে বোঝা দায় যে ওগুলো কুমির না কাঠ, একদম জড়বস্তুর মতো কাঠের মতো হয়েই পড়েছিল ওগুলো। এগুলি ছোটই ছিল, বড় ছিল না, সেটা তো আমি আগেই বললাম। সেম ধরনের জিনিস আমি কিন্তু আলিপুর জুতেও দেখেছিলাম, আর সেটারও ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আবার আমার হঠাৎ নজর পড়ে জেব্রার খাঁচার দিকে, আর আমি দেখি যে ওটা দৌড়ে দৌড়ে খাঁচার সামনের দিকে আসছিল, কিন্তু আমার আবার ভয় লাগছিল আমি যদি বেশি জোরে দৌড়ে দৌড়ে এটা সামনে যাই তাহলে এটা ভয় পেয়ে আবার কিন্তু পেছনের দিকে পালিয়েও যেতে পারে। কিন্তু এটা ভয় তো পাচ্ছিল না, বরং আরামসে দাঁড়িয়ে ওখানে কিছু খাওয়ার চেষ্টা করছিল। আর আমি আস্তে আস্তে পা টিপে টিপে ওখানে গেলে এটা টুক করে আমাকে দেখে নেয়, কিন্তু দেখে এরকম এক্সপ্রেশন দেয় যে কি দরকার ভাই এত ভিডিও টিডিও করে, আরাম করে খাচ্ছিলাম, বেকার এসে আমাকে ডিস্টার্ব করছে এখানে। আর মাঝে মাঝে হঠাৎ করে এটা এই দেওয়ালগুলো চাটতে আরম্ভ করছিল। আমি তো একদম জানি না যে এটা দেওয়াল চাটার কারণটা কি। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে এই পশুরা এই হঠাৎ এই দেওয়াল টেওয়াল চাটে কেন, তার কারণটা কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে দেবেন। একটু পরেই আবার এটা এর পাশে যে গাছপালাগুলো ছিল আস্তে আস্তে হেঁটে ওর দিকে গিয়ে সেই ডালপালাগুলোকে খাওয়া শুরু করে দিয়েছিল, আর এরকম এক্সপ্রেশন দিচ্ছিল যে সবসময় কি ঘাস পাতা খেতে ভালো লাগে, মাঝে মাঝে একটু টেস্ট তো চেঞ্জ করারও দরকার থাকে। আর আশেপাশে এরকম বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া গেলে তাহলে টেস্টটা চেঞ্জ হলে একটু ভালোই লাগে আর কি। এইভাবে কিছুক্ষণ আলাদা আলাদা ধরনের গাছপালা ডালপালা খাওয়ার পর এটা আবার এই দিকে ঘুরে যায়, আর লাস্টে আবার সেই ঘাস পাতা শুরু করে খাওয়া। তো সেটা দেখে তো আমার কোনো লাভ হওয়ার ছিল না, তাই জন্য আমি এগিয়ে যেতে থাকি সামনের দিকে। আর এর খাঁচার বা শেল্টার ঠিক উল্টো দিকে এখানে একটা গোল বেদি টাইপের জায়গা করা আছে, আর সেখানে একটি গাছ বসানো আছে সুন্দর করে। আর এইটা হলো ওই জায়গাটা টোটাল এরিয়ার ভিউ, একবার ভালো করে আপনারা দেখে নিতে পারেন। এই গাছের এরিয়ার ঠিক উল্টো দিকে এখানে একটি ছোট্ট ক্যাফে রয়েছে যার নাম নেচার্স ক্যাফে। এটি কিন্তু খুবই ফেমাস ক্যাফে, কিন্তু আমি ওখানে ঢুকিনি, কারণ আমি অলরেডি শুনেই রেখেছি যে ওখানে কিন্তু খাবার দাবারের রেট অনেকটাই বেশি, তাই জন্যই আর কি ঢুকিনি। তাই আমি আবার আগে এগিয়ে যাই এখান থেকে। আর এখানে কিন্তু একটা ছোট্ট দেখুন চিলড্রেন্স পার্কের মতো করা আছে, বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতেই পারে। এগোতে এগোতে আমি চলে যাই কুমিরের খাঁচার ওখানে, কারণ দেখছিলাম যে এই
একটি কুমির ওখানে মুভমেন্ট করছিল, কিন্তু যতক্ষণে আমি ক্যামেরা বার করছিলাম ততক্ষণে ওটি আবার স্ট্যাচু হয়ে গেছিলো। তবু আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, যদি ওটা একটু আবার মুভমেন্ট করে তাহলে ভালো করে ভিডিও টিডিও নেওয়া যাবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পর ওটা আর কোনো মুভমেন্ট করে না, একদম স্ট্যাচুর মতনই হয়ে থেকে গেছিলো। তাই আমার মাথাটাও গরম হয়ে যায়, ধুর আর ভিডিওই করবো না, এগিয়ে যাই। আবার ওখান দিয়ে এগিয়ে যাওয়ার পর এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি লাস্টে গিয়ে পৌঁছে যাই এখানে পাশে একটি বাদরদের খাঁচা বানানো আছে তার সামনে গিয়ে। আর বাদরের এই প্রজাতিটার নাম হলো ক্যাপুচিন বাদর। আর বাদরের খাঁচার সামনে গেলে তো সবার মন এমনিই ভালো হয়ে যায়, কারণ এরা সব সময় হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি, লাফালাফি এগুলো কন্টিনিউয়াসলি করতেই থাকে, মন একদম ভালো হয়ে যায় সবার। আপনারাও ওখানে গেলে 2-4 মিনিট বাদরের এই খাঁচার সামনে দাঁড়িয়ে একটু এন্টারটেন হয়ে নেবেন, দেখবেন যে এরা কীভাবে মাঙ্কি ডান্স করে, আমাদের কীভাবে এন্টারটেন করে। এখানে বেশি কিছু বলবো না, আপনারা কিছুক্ষণ এই ভিডিওটা দেখে নিন, তারপরেই আপনাদের সাথে কথা বলছি আবার। আর এই বাদরের খাঁচার উল্টো দিকে এখানে আরেকটি খাঁচা রাখা ছিল, যার মধ্যে কিন্তু টাইগার কাপ বা বাঘের বাচ্চা রাখা ছিল, সেটা অ্যাডপ্ট করার জন্য। আমি তো দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তো ওটা অ্যাডপ্ট করার জন্য কিন্তু জু অথরিটির সাথে কথা বলে তারপরেই অ্যাডপশনের পারমিশন পাওয়া যাবে। আর ঠিক এর পাশে গোল্ডেন হেডেড লায়ন ট্যামেরিন নামে একটি প্রাণীর খাঁচা রাখা ছিল, কিন্তু এদের দেখতে খুবই মুশকিল হচ্ছিল, কেননা এই খাঁচাটা নেটের তৈরি আর নেটের জালিগুলো এতই ছোট যে এগুলোকে ভালোভাবে দেখাই যাচ্ছিল না ওখানে। আমি এদেরকেও একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি, যাতে এরা একটু আমার দিকে পোজ দেয়, সামনে এসে ভিডিও টিডিও করতে পারি, যাতে সুবিধা হয়। আর এরাও কিন্তু খুব অ্যাক্টিভ হয়, এরা দৌড়ে ঝাঁপিয়ে আস্তে আস্তে কিন্তু খাঁচার সামনের দিকেই চলে আসে একদম। কিন্তু এদের মাথার চুলের ডিজাইনটা দেখে হাসি পাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে এর মাথার মাঝখান দিয়ে কোনো লরি বা কিছু চলে গেছে, চুল দুধারে দুরকমভাবে হয়ে গেছে, তবু এটা কিউট ছিল দেখতে। আর এর পাশে আরও একটি খাঁচা বানানো ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে প্রাণীটা ছিল সেটার নামই আমি দেখতে ভুলে গেছিলাম। আর তার সাথে সাথে এটাকে দেখতেও খুব মুশকিল হচ্ছিল, এটা কালো ধরনের দেখতে ছিল। আর ওখানে একটি শেড বানানো ছিল, শেডের মধ্যে লুকিয়ে বসেছিল, দেখাই যাচ্ছিল না, দেখে ভালো করে বোঝাই যাচ্ছিল না আদৌ খাঁচায় আছে বা নেই। তারপর আবার চলতে চলতে আমি চলে আসি এই জায়গাটাতে। আর আমি তো ভাবছিলাম যে এখানে আমি কুমির দেখতেই পেয়ে যাবো, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তাই জন্য আমি আবার এটা সাইড ধরে আস্তে আস্তে হাঁটা শুরু করি, আর চিন্তা করি যে এটার সাইডে ফাইডে আশেপাশে কোথাও হয়তো দেখা পেয়ে যাব, কিন্তু দেখতে পাই না কোনোভাবেই। আর এর উল্টো দিকে এই দিকে যে পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যেতে যেতে, এই জায়গাটা হরিণদের জন্যই রাখা। আর ওখানে কিন্তু তখন কাজ চলছিল, তো আমি একটু এগিয়ে গিয়ে ওখানে একজন লোককে দেখতে পাই, তাকে জিজ্ঞেস করিনি যে এটা কোন প্রাণীর জায়গা। তো উনি আমাকে উত্তর দেন যে এটা সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জায়গা। এইটাতে কি থাকে দাদা? এইটাতে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। আচ্ছা, আছে ওর মধ্যে? ঢুকে আছে না, দেখা যাচ্ছে না। সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখার জন্য খুব লাক দরকার, খুবই লাকি হতে হয়, কারণ এরা একদম লুকিয়ে বসে থাকে। আর এমনিতেও গরমের দিন ছিল, তাই জন্য এটা জলের নিচেই লুকিয়েছিল, দেখা তো যাচ্ছিল না। আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একদমই যদি দেখা পাওয়া যায়, কিন্তু দেখা না পাওয়ার জন্য আমি ঠিক তার উল্টো দিকে এখানে আবার চলে আসি, যেখানে একসাথে এতগুলো হরিণ আমি দেখতে পাই। গুনেও এখানে বুঝে উঠতে পারছিলাম যে কটা ছিল, 20, 30, 40 কটা ছিল, খুব মুশকিল ছিল বোঝা। আর এর ঠিক পাশে আমি দেখতে পাই যে আরো ছোট ছোট দুটো বার্কিং ডিয়ার। আর এরা এত চিল্লাতে থাকে, এই জন্য এদের নাম বার্কিং ডিয়ার দেওয়া হয়েছে। কিন্তু ওদিন এরা অত বেশি চিল্লাচিল্লি করছিল না, একজন তো চুপ করে বসেছিল, আর একজন ঘুরতে ঘুরতে ওইদিকে পেছন ঘুরিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের খাবারই ওখানে খাচ্ছিল, বাকি আর কোনো কিছুই করছিল না। তাও আমি ওখানে কিছুক্ষণ দাঁড়াই, যদি এরা আবার কোনো চিল্লাচিল্লি করে তাহলে ভালো করে এদের ভিডিও করে নেবো, কিন্তু এরা এসব কিছুই করে না ওই দিন। তাই আমি আবার ওখান থেকে ব্যাক করে ডান দিকে অ্যাকচুয়ালি যে মেন বড় হরিণ হয় তাদের কেজের দিকে আবার ঘুরে যাই। আর এই হরিণগুলো সব আমার দিকে এমনভাবে দেখছিল যেন দেখে মনে হচ্ছে কোনো ভূত টুত দেখে নিয়েছে ওরা। আর এই বড় আলফা মেলটা এমনভাবে দেখছিল যে আমি কি না কি যেন করে দিয়েছি ওদেরকে। যাই হোক, এরপর এরা আবার এদিক ওদিক ঘুরে ঘুরে নিজের খাবার দাবার খেতে থাকে, তো আমি দাঁড়িয়েও ওদের ভিডিও করতে থাকি। আর ভাবি যে এরা যদি একটু সামনে আসে তাহলে এদের ভিডিও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেই নেবো আর এদেরও কিছু খাওয়াবো, কিন্তু সেটা হয় না, এরা সামনের দিকে আসেই না। এরপর আবার আমি ওই বাদরের কেজের দিকে চলে যাই, যে বাদরটা অ্যাকচুয়ালি আমি তখন দেখতে পাইনি, যেটা বলছিলাম কালো কালো ধরনের দেখতে ছিল, ওটা নিজের কেজের বাইরে, মানে মেন কেজের বাইরে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা খাঁচার ভেতরেই ছিল, দিয়ে লোটকে একদম দড়ির মতো বসেছিল, মানে দেখে বোঝাই মুশকিল এটা বাদর না দড়ি। আর এদের অ্যাকচুয়ালি তখন খাবার টাইম হয়ে গেছিলো, এই যে জু কিপাররা যারা ওখানে ভেতরের দিকে যাচ্ছিল তারা এদেরকে ডাকছিল, পরে তো আমি বুঝতে পারলাম সেটা। আর এরা এমনভাবে লুকিয়ে বসেছিল যে দেখাই যাচ্ছিল না, জানলার মধ্যে একদম মানে লটকে বসেছিল। আর যখনই এই জু কিপাররা ডাক দেয়, এরা জানে যে নিজেদের খাবার টাইম কোনটা, সেটা শুনে এরা লাফিয়ে লাফিয়ে ঠিক ওখানে পেছনের দিকে এরা যেতে থাকে, যেখানে অ্যাকচুয়ালি এদের খাবার দেবে সেই দিকেই এরা চলে যায়। এইভাবেই কিছুক্ষণ এই হরিণালয় বা মিনি জুটাকে ঘুরে এর মধ্যে যত রকম পশু পাখি জীবজন্তু আছে যতটা পেরেছি তাদের দেখার পরে ঘুরতে ঘুরতে আমি কিন্তু চলে আসছিলাম এটার বাইরের দিকে।
আর সামনের দিকে এগাতে এগাতে এর বাদিকে যে এখন নেট লাগানো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের, তার পেছনের জায়গাটাকেই আবার জুয়ের জায়গার মধ্যে অ্যাড করা হবে, মানে জুটাকে ওখানে এক্সটেন্ড করা হবে। আর তার পাশে এই যে ছোট মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারে বা আপনারা ওখানে বসে খেতেও পারেন, নিজের টাইম পাসও করতে পারেন ওখানে। আর এই জুয়ের মেন গেটের সামনে এখানে একটি টয়লেট রয়েছে, কিন্তু ওটা পে অ্যান্ড ইউজ টয়লেট। আর অ্যাকচুয়ালি ওটা পে অ্যান্ড ইউজ করে সেটা তো আমি বুঝতে পারলাম না, অ্যাকচুয়ালি এগুলো তো অথরিটিরই হওয়া দরকার। যাই হোক, মেন গেট থেকে বেরিয়ে সামনে এরকম একটি বোর্ড বানানো রয়েছে, আর যেটার মধ্যে লেখা রয়েছে ইকো পার্কের 6 নম্বর গেটের 500 মিটার এরিয়ার মধ্যে কোন কোন জায়গায় আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। সেটা দেখেও কিন্তু আপনারা নিজের প্ল্যান করতেই পারেন। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সোলার ডোমের, ইকো পার্কের, তার সাথে রাম মন্দিরের, তার সাথে এয়ারক্রাফট মিউজিয়ামে সবগুলোই কিন্তু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, আর আই বাটনেও থাকবে। আর আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান সেখান দিয়ে কিন্তু দেখতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালোও লাগবে আর আপনাদের জন্য হেল্পফুলও থাকবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার হিন্দি চ্যানেলেরও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিচ্ছি, চলে কিন্তু সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ভিডিও ওটাতে আগে আসে, তারপর এটাতে আসে, যেহেতু ওটা আমি ফার্স্টে খুলেছিলাম। আর আমার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেরও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিচ্ছি, চলে আপনারা সেগুলোকেও ফলো করতে পারেন। থ্যাংক ইউ।